সঙ্গে উপস্থিত আছেন এখানে রংপুরে আমাদের তিস্তা রক্ষা আন্দোলনের সমন্বয়ক শামসুজ্জামান শামু, একাধারে উনি রংপুর মহানগরের আহ্বায়ক। আমাদের মাঝে উপস্থিত আছেন হাফিজুল ডন, আমাদের তিস্তা রক্ষা আন্দোলনের সদস্য এবং রংপুর মহানগরের সদস্য সচিব। এখানে রয়েছেন আমিনুর রহমান লাকু, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব এবং তিস্তা রক্ষা আন্দোলন কমিটির সদস্য। রয়েছেন ইমদাদুল্লাহ ভরসা, তিস্তা রক্ষা আন্দোলন কমিটির সদস্য। যে প্রশ্নটা করেছে 31 দফা হচ্ছে জাতি গঠনের, রাষ্ট্র গঠনের কাঠামোর বিষয় বলা হয়েছে। আমাদের এই আন্দোলনে সম্মতি জানানোর জন্য আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 17 তারিখ এই আন্দোলনে শরীক হবে। আরো আমরা আশাবাদী যে আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান 18 তারিখ সন্ধ্যায় উনি আমাদের সঙ্গে স্কাইপিতে এই আন্দোলনের সংহতি প্রকাশ করতে আসবেন। সুতরাং স্বাভাবিক কারণে আমরা ধরে নিতে পারি এটি একটি জাতীয় দাবি হিসাবে পরিগণিত হচ্ছে এবং জাতীয় নেতৃবৃন্দ যেহেতু এখানে সংহতি প্রকাশ করবেন, আমরা আগামী দিনে আশাবাদী যে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন হবে। এর বাইরেও যুগপৎ আন্দোলনে যারা ছিলেন আমাদের সঙ্গে, যেমন জনাব সাকিব, সাইফুল হক, মাহমুদুর রহমান মান্না, ওনারাও এই আন্দোলনের সংহতি প্রকাশ করার জন্য রংপুরে 17 এবং 18 তারিখে আসবেন। আমি একটু কথা বলতে চাই। আমি মোহাম্মদ নুরুজ্জামান, দৈনিক সংগ্রামের রংপুর প্রতিনিধি। 43 বছর ধরে সাংবাদিকতা করি। এই সুবাদে তিস্তার সাথে একটা নিবিড় সম্পর্ক আছে। আমি ছোট্ট দু একটা কথা বলবো, বিরক্ত মনে করবেন না। আমি আপনার বাসায় গেলাম, আপনার বাগানে একটা সুন্দর লাউ আছে, বললাম আমাকে একটু দেবেন। আপনি বললেন লাউটা আমার ছেলেটা পছন্দ করে, ওকে জিজ্ঞাসা করি আগে। তো আপনার ছেলে বলছে না, এই লাউ তো আমি খুব ভালোবাসি, আমি তো দিতে পারবো না। আপনি বললেন ছেলেটা আমার খুব ভালোবাসে, লাউটা কেমন করে দেই। আপনি বাড়ির মালিক, আপনি কিন্তু আপনার ছেলের অনুমতি ছাড়া দিতে পারছেন না। তিস্তার যে সংকট, 43 বছর ধরে ভারতের এমন গান শুনে আসছি। এখন আমরা ক্রমান্বয়ে কিন্তু অনেক আশার বাণী শুনেছি বিভিন্ন সরকারের সময়, কোনো সরকারই সেই আশার বাণী কিন্তু শোনাতে পারেনি। তিস্তা নিয়ে দেশের পানি বিশেষজ্ঞদের সাথে গত 4.5 দশক ধরে অনেকবার মিশছি। ডক্টর এস এ বাড়ি এটি দিনাজপুরের মরহুম, এবং আরেকজন পানি বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিসার আপনার বুয়েটের, এছাড়া আরও অনেক পানি বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি। তিস্তার সমস্যার সমাধানটা কোন পথে, চূড়ান্ত সমাধান কোথায়, ওনাদের একটা কথা কিন্তু খুব প্রণোদনাযোগ্য, যে কোনো একটা সরকার যদি সাহসী হয় তাকে দুটো পথের যে কোনো একটা পথ বেছে নিতে হবে। বোম্বিং করে আপনার গজলডোবা বাঁধ যদি উড়াই দিতে পারে, সেদিন তিস্তা সংকটের সমাধান হবে। অথবা আর একটা যদি কাজ করতে পারে, যে আমাদের সীমানা থেকে কাউনিয়া পর্যন্ত, অন্তত তিস্তা ব্যারেজ পর্যন্ত গভীর খনন করে এটাকে নিষ্কাশন পানি নিয়ে আসতে পারে, তখন তিস্তার সমাধান হবে। এছাড়া আমরা যত আন্দোলন করি না কেন, এই আন্দোলন আসলে শুধু আন্দোলন হবে, আমরা ফসল পাবো না। যে তিস্তা পরিকল্পনা, মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে, এখানে প্রতিবন্ধকতা কিন্তু এই জায়গায় আছে। দৃষ্টিভঙ্গিটা এখানে নিয়ে আপনারা যদি আন্দোলন করেন, আমার মনে হয় যে সাফল্য একদিন আসবে। ধন্যবাদ আপনাকে। আমরা মনে করি যে আন্তঃনদী যেটা, অর্থাৎ যে নদী 2 বা 3 দেশের মধ্যে প্রবাহিত হয়, সেখানে আন্তর্জাতিক নদীর আইনে রয়েছে তার পানির প্রবাহ বন্ধ করার কোনো বিধান নেই। ভারত আমাদের সঙ্গে যে বৈষম্যমূলক আচরণ করেছে সেটা তো আমাদের দাবি, এবং এই চুক্তি স্বাক্ষর হয়নি, এই দাবি আমরা উত্থাপন করছি, আন্তর্জাতিক মাধ্যমগুলো আমরা প্রচারিত করবো। আর তিস্তা বেসিনে যে পানি সংরক্ষণ করার যে চীন যে পরিকল্পনা বা ডিজাইন করেছিল, নকশা করেছিল, সেখানে তারা বলেছিল যে তিস্তা নদী তারা খনন করবে, শুকনো মৌসুমে তারা পানি করে দেবে। একটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে একটা বিষয় হচ্ছে যে একটু ভাই দাঁড়ান, একদম বিষয়টি হচ্ছে যে আপনারা যে আন্দোলন শুরু করেছেন, তিস্তা বাঁচাও আন্দোলন 17-18, এর পরবর্তী ধাপগুলো কি হবে যদি একটু জানি, যতক্ষণ না পর্যন্ত বিজ্ঞানসম্মত দাবি আদায় হয় না। আমরা দাবি করে যাচ্ছি, 17-18 তারিখ আমরা কর্মসূচি দিয়েছি,
এতে যদি সরকারের এই দাবির প্রতি সংহতি প্রকাশ না করে আমাদের আন্দোলন তো অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। মনে আছে যে তিস্তার পানির জন্য আমরা লং মার্চ করেছিলাম মহাসচিবের নেতৃত্বে, এটা তো আপনার জানার কথা সংবাদকর্মী হিসাবে। 2 নম্বর বিষয়ে বলেছে নজরুল ইসলাম হক্কানির সঙ্গে আমাদের কোন এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আছে কিনা। আমরা ইতিমধ্যে তাদের সঙ্গে 2 দফা বৈঠক করেছি, নজরুল ইসলাম হক্কানির সঙ্গে করেছি আমরা, এবং কাউনিয়াতে তাদের সমস্ত কমিটি নিয়ে বৈঠক করেছি, তারাও আমাদের সঙ্গে আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে। আর একটা কি প্রশ্ন করেছিলেন, এটি তো আমি বললাম যে সরকারের 2 জন উপদেষ্টা যে প্রস্তাব রেখেছে এটা আমরা মানতে চাচ্ছি না, কারণ বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে আমরা কোনো কাজ করতে আমরা দাবি করিনি। আমরা বলেছি যে সম্মিলিতভাবে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনার কাজটাই করা, এটাই আমাদের দাবি। 17-18 তারিখে আমি বলতে পারি যে আমাদের নীলফামারী থাকবে ডালিয়া ব্যারেজের পশ্চিম অঞ্চল, লালমনিরহাটের হাতিবান্ধা থাকবে ডালিয়া ব্যারেজের পূর্ব অঞ্চল, কালীগঞ্জ থাকবে মহিপুর ব্রিজের পূর্ব দিকে, আর গঙ্গাচড়া থাকবে মহিপুর ব্রিজের পশ্চিম দিকে, কাউনিয়া থাকবে রেল সেতু দক্ষিণ দিকে, লালমনিরহাট থাকবে রেল সেতু পূর্ব দিকে, কুড়িগ্রাম থাকবে ঠেপরাই ইউনিয়নের রাজারহাটের ঠেপরাই ইউনিয়ন, আর সুন্দরগঞ্জ থাকবে হরিপুর ব্রিজে। আর এইগুলোর ভিতরে আমাদের লাগাতার যে কর্মসূচি 48 ঘন্টা, এখানে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে কিছু কর্মসূচি আমাদের রয়েছে, পদযাত্রা রয়েছে, মশাল প্রজ্বলিত আছে, এবং এই তিস্তা পরের জীবন কাহিনী নিয়ে কিছু নাটক, কিছু জারি গান, পালা গান এগুলো পরিবেশিত হবে এই অঞ্চলগুলো। আমার নাম রফিকুল ইসলাম, আমি কালীগঞ্জ থেকে আসছি। আমার এটা জানা হচ্ছে যে সরকার দুজন উপদেষ্টা এসে তারা সিদ্ধান্ত দিলেন যে 45 কিলোমিটার এলাকা তারা খনন করবে। গোষ্ঠীর নয়, এটি কোনো নয়, এটি হচ্ছে সকল মানুষের, আমরা বলছি রংপুরের মানুষের আন্দোলন। সুতরাং আমরা এটা তো বারবারই বলছি, একই কথা বারবারই বলছি যে আমরা চাই না যে বিক্ষিপ্ত ভাবে জনগণের ট্যাক্সের টাকা অপচয় করা হোক। এর আগে কিছু কিছু কাজ করা হয়েছে, কিন্তু সেই কাজটা কাজে লাগেনি। আসলে আদতে যদি চাই আমরা, এবং যে সমস্ত জমি নদী ভেঙে উদ্ধার হয়ে যাবে সেগুলোকে